ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। সেরা প্রস্তুতি আর হেসে খেলে বিজ্ঞান শিখে আমার এই ইউটিউব চ্যানেল এর প্রতিটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে কত সহজে আমি উত্তরগুলি দিয়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি আসছে সে প্রশ্নটি আসছে যে স্কুল থেকে, সেটি হচ্ছে কান্দিরাস হাই স্কুল। কান্দিরাস হাই স্কুলের এই প্রশ্নটি আমরা একটু বড় করে দেখছি। যেমন সঠিক উত্তরটি নির্বাচন করো 10 মার্ক। এখানে 10টি প্রশ্ন আছে। 2 নম্বরে শূন্য স্থান পূরণ করো, এখানে 5টি প্রশ্ন আছে, অ্যান্সার করতে হবে। 3 নম্বরে অতি সংক্ষিপ্ত যে কোনো 10টি প্রশ্ন, এখানে 12টি প্রশ্ন আছে। এবং 4 নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে 3 মার্ক করে প্রতিটি প্রশ্ন আছে। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। এখন এক নজরে যদি প্রশ্নটি আমরা আবার দেখে নিই তাহলে দেখতে পাবো যে দেখা গেছে এখানে এই যে এক নজরে টোটাল প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্ন সরাসরি উত্তর সহ বিশ্লেষণে যাচ্ছি। তাহলে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি ঝামা পাথর, গ্রানাইট, ব্যাসল্ট, পিওমিড সবকটি। আমরা উত্তর যদি দেখি এটা হচ্ছে উত্তর হবে তোমার গিয়ে হলো পিউমিস। পিউমিস হচ্ছে কততে? সি নম্বরে আছে পিউমিস। তারপরে প্রশ্ন সেল হলো কি? সেল হলো, আমরা উত্তরটা যদি দেখি, সেল হলো পাললিক শিলা। এটা বি নম্বরের প্রশ্নে আছে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। হিমাটাইট আকরিকের প্রধান কি কি মৌল থাকে? হিমাটাইট আকরিকের প্রধান মৌল থাকে লোহা আর অক্সিজেন। প্রদত্ত কোনটি লব্ধরাশি? লব্ধরাশি হচ্ছে বেগ, ডি নম্বর। এরপর এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়? এসআই পদ্ধতি আবিষ্কৃত হয় 1960 সালে। এরপরের প্রশ্ন হচ্ছে কেলভিনে কোন রাশির একক? হ্যাঁ, এটা হচ্ছে তাপ। তাপ হচ্ছে কেলভিনের রাশির একক, ডি নম্বর। এবারে উচ্চতা সাধারণত কোন স্কেলের সাহায্যে মাপা হয়? উচ্চতা মিটারের সাহায্যে মাপা হয়। মানুষের ডান ফুসফুস মোট কতটি খণ্ড থাকে? মানুষের ডান ফুসফুসে 3টি খণ্ড থাকে। এরপরের প্রশ্ন 9 নম্বর। কোনটি প্রাথমিক খাদক? প্রাথমিক খাদক হচ্ছে ঘাসফড়িং। হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত? হাতের বুড়ো আঙুলে সন্ধি হচ্ছে শ্যাডল সন্ধি উপস্থিত। এরপরে শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান আছে। তোমার বুকের মাঝখানে ড্যাশ অস্থি আছে। আমরা যদি বলি তোমার বুকের মাঝখানে স্টার্নাম অস্থি আছে। মানব হৃৎপিণ্ড মিনিটে 73 বার, 72 বার। পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে টেন্ডন। তা বেস্কলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটির নাম হলো মেজারিং সিলিন্ডার। এসআইতে বলের একককে বলে নিউটন। এবং একটি অচল অস্থিসন্ধি হলো করটিক অস্থিসন্ধি। আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এবার 3 নম্বরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি। মেঘ বা লাভা আগ্নেয়শিলার সম্পর্ক। তাহলে ভূপৃষ্ঠের গভীরে থাকা উত্তপ্ত গলিত লোহা ম্যাগমা বলে। এই ম্যাগমা আগ্নেয়গিরির মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়। লাভা ধীরে ধীরে ঠান্ডা হয় শক্ত কঠিন আকার ধারণ করলে আগ্নেয়শিলা একই প্রকারের। এরপরের প্রশ্ন কি হচ্ছে? এরপরের প্রশ্ন হচ্ছে তাই ম্যাগমা, লাভা এবং আগ্নেয়শিলা একই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়। এরপরে সংকর ধাতু কাকে বলে? একটি উদাহরণ দাও। সংকর ধাতু 2 বা ততোধিক ধাতু অথবা ধাতু ও ধাতুর মিশ্রণে তৈরি বিশেষ ধাতুকে সংকর ধাতু বলে। সংকর ধাতু সাধারণত ধাতুর তুলনায় বেশি শক্ত, টেকসই এবং ব্যবহারযোগ্য। উদাহরণ হিসেবে পিতল উল্লেখযোগ্য করা যায়। পিতল তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি হয়। এটি বাসনপত্র বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে স্টিল কি? স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন? লোহা ও কার্বনের সংমিশ্রণে তৈরি সংকর ধাতুকে স্টিল বলে। স্টিল খুব শক্ত, নমনীয় এবং টেকসই হয়। এটি সহজে ভাঙে না। স্টিলের ভার বহনের ক্ষমতা বেশি থাকে এবং এটি সহজে মরিচা ধরে না। তাই বড় বড় ব্রিজ, রেল লাইন এবং উঁচু ভবন নির্মাণে স্টিল ব্যবহার করা হয়। এবার 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কী? জীবাশ্ম জ্বালানি মানুষের দৈনন্দিন জীবনে শক্তির প্রধান উৎস। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো, রান্না করা এবং শিল্প কারখানা পরিচালনার কাজে ব্যবহার হয়। আধুনিক সভ্যতার উন্নতিতে জীবাশ্ম জ্বালানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের ক্ষয় ঘটে। এরপরের প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী এবং সিএনজি এর সম্পূর্ণ নাম কী? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এটি দাহ্য গ্যাস এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সিএনজির পুনরূপ হলো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এটি সংকুচিত প্রাকৃতিক গ্যাস যা যানবাহন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সিএনজি ব্যবহারে দূষণ তুলনামূলকভাবে কম হয়, তাই এটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পরিচিত। পরের প্রশ্ন দৈর্ঘ্য কী রাশি এবং কেন? দৈর্ঘ্য কী রাশি? দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, কারণ এটি কোনো ভৌত রাশির সাহায্যে প্রকাশ করা যায় না। কোনো বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্বকে দৈর্ঘ্য বলে। তাই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। বিজ্ঞান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন শক্তি কি? এটি
এর দুটি প্রকার লেখো। শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি ছাড়া কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। শক্তির বিভিন্ন প্রকার রয়েছে, এর মধ্যে গতিশক্তি, স্থিতিশক্তি প্রদান। চলন্ত বস্তুর মধ্যে গতিশক্তি থাকবে, স্থির অবস্থায় সঞ্চিত শক্তি স্থিতিশক্তি বলে। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে কিন্তু নষ্ট হয় না। এরপর পরের প্রশ্ন, সকল শক্তির উৎস সূর্য, সংক্ষেপে সত্যতা ব্যাখ্যা করো। পৃথিবীর অধিকাংশ শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। সূর্যের তাপে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, ফলে বায়ুশক্তি উৎপন্ন হয়। সূর্যের তাপে জল ও বাষ্পীভূত হয়ে বৃষ্টি হয়, যা জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, তাই সূর্যকে সকল শক্তির প্রধান উৎস বলা হয়। এরপরের প্রশ্ন, লিন্ডারম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডারম্যানের 10% সূত্রটি হলো, খাদ্য শৃঙ্খলে এক ট্রফিক স্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি শক্তি জীবদেহের বিভিন্ন কাজ ও তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। এজন্য খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে জীবের সংখ্যা কম থাকে এবং শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পায়। পরের প্রশ্ন হচ্ছে তোমার আণবিকরণ শক্তি কাকে বলে, উদাহরণ দাও। যে শক্তির উৎস একবার ব্যবহার করলে স্বল্প সময় পুনরায় সৃষ্টি হয় না, তাকে আণবিকরণ শক্তি বলে। এই শক্তির ভাণ্ডার সীমিত এবং একসময় শেষ হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উল্লেখ করা হয়। এসব শক্তির অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণও বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন, চাপ কি এবং এসআইতে চাপের একককে কী বলে। একক ক্ষেত্রফল উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যত বেশি বল কম ক্ষেত্রফলে প্রয়োগ করা হয়, চাপ তত বেশি হয়। চাপের এসআই একক হলো প্যাসকেল। বিজ্ঞান, চিকিৎসা ও প্রকৌশল বিদ্যায় চাপের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন যন্ত্রে এটি পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, লৌহ রক্তকণিকার কাজ কী এবং রক্তের রং লাল কেন। তাই লৌহ রক্তকণিকা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে। এতে হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন উপস্থিতির জন্য রক্তের রং লাল দেখায়। শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য লোহিত রক্তকণিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। এখানে যে কোনো 5টি স্পর্শহীন বল কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। 3 মার্কের প্রশ্ন। যে বল কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করেও তার উপর ক্রিয়া করতে পারে তাকে স্পর্শহীন বল বলে। এই ধরনের বল দূর থেকে কাজ করতে সক্ষম হয়। চুম্বক বল, মহাকর্ষ বল, তড়িৎ বল স্পর্শহীন বলের উদাহরণ। যেমন একটি চুম্বক লোহার প্লেটকে স্পর্শ না করেও আকর্ষণ করতে পারে। আবার পৃথিবী তার মহাকর্ষ বলের মাধ্যমে সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। স্পর্শহীন বলের প্রভাবে কোনো বস্তুর গতি, দিক বা অবস্থার পরিবর্তন ঘটতে পারে। দৈনন্দিন জীবনে এই বলের বিভিন্ন ব্যবহার দেখা যায়। খাদ্য শৃঙ্খলকে একটি বনের খাদ্য শৃঙ্খলের ছবির তীরচিহ্ন সাহায্যে দেখাও। তাহলে খাদ্যের মাধ্যমে জীব অন্য এক জীব থেকে অন্য জীবের মধ্যে শক্তি প্রবাহের ধারাবাহিক সম্পর্ক খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য শৃঙ্খল উদ্ভিদ প্রথম স্তরে থাকে, কারণ তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করে। এরপর তৃণভোজী মাংসাশী প্রাণী ধাপে ধাপে যুক্ত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রকৃতিতে শক্তির প্রবাহ বজায় থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। এটি বনের খাদ্য শৃঙ্খল নিচে দেওয়া হলো, যেমন ঘাসকে ঘাসফড়িং খায়, আবার ঘাসফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙ আবার সাপ খায় এবং সাপকে আবার বাজ পাখি খায়। এখানে ঘাস উৎপাদক, ঘাসফড়িং প্রাথমিক খাদক এবং বাজ পাখি শীর্ষ খাদক। পরের প্রশ্ন হচ্ছে দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় তা উপস্থিত এবং এর কাজ কি। এটি একমুখী কেন। দ্বিপত্র কপাটিকা কাসপিড ভাল হৃৎপিণ্ডের বাম আলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে অবস্থিত। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন রক্ত বাম আলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে তখন কপাটিকা খুলে যায়, কিন্তু রক্ত যাতে আবার পিছনের দিকে ফিরে না যায় সেজন্য এটি বন্ধ হয়ে যায়। এই কারণে একমুখী কপাটিকা বলা হয়। এর প্রধান কাজ হলো রক্তকে নির্দিষ্ট দিকে প্রবাহিত রাখা এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রাখা। এই কপাটিকার সঠিক কাজ শরীরে সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে অতিকায়ত্ব এবং বামনত্ব রোগের কারণ লেখো। দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ কি। মানবদেহে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বৃদ্ধি হরমোনের ভারসাম্যহীনতার কারণে অতিকায়ত্ব এবং বামনত্ব রোগ দেখা দেয়। শিশু অবস্থায় অতিরিক্ত বৃদ্ধি হরমোন নিঃসৃত হলে অতিকায়ত্ব রোগ হয় এবং মানুষ অস্বাভাবিক লম্বা হয়। আবার এই হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়, ফলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। অন্যদিকে পানীয় জলে অতিরিক্ত ফ্লুরাইড থাকলে দাঁতের এনামেল ক্ষতি হয় এবং দাঁতে সাদা বা বাদামি ছোপ দেখা যায়। এই রোগকে ডেন্টাল ফ্লুরোসিস বলা হয়। তাই বিশুদ্ধ নিরাপদ জল পান করা খুবই প্রয়োজন। এরপরের প্রশ্ন হচ্ছে কি, বায়ুশক্তি কি, উদাহরণসহ কার্য ব্যাখ্যা করো। বায়ুর গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বায়ুশক্তি বলে। এটি একটি নবীকরণযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস। বায়ুশক্তি ব্যবহারে বায়ুচালিত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যখন প্রবল বায়ু টারবাইন পাখায় আঘাত করে তখন পাখাগুলো ঘুরতে শুরু করে। এই ঘূর্ণন শক্তি জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবং উপকূল অঞ্চলে পাহাড়ি এলাকায় বায়ুশক্তির ব্যবহার বেশি দেখা যায়। এছাড়া অতীতে পাল তোলা, নৌকা চালানো এবং শস্য প্রসার কাজেও বায়ুশক্তি ব্যবহার হতো। এটি দূষণ কমায়, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সাহায্য করে।
ফসিল কিভাবে তৈরি হয় এটি সংক্ষিপ্ত বর্ণনা করো। অনেক বছর আগে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে মাটি, বালি, কাদার নিচে চাপা পড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নরম অংশ পচে নষ্ট শক্তি, শক্ত অংশ যেমন হাড়, দাঁত ও গাছের কাণ্ড মাটির নিচে দীর্ঘদিন ধরে তাপ ও চাপের প্রভাবে অবশেষগুলো ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়। এভাবেই ফসিল জীবাশ্ম তৈরি হয়। ফসিল থেকে প্রাচীন জীবজগৎ ও পৃথিবীর অতীত পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানায়। বিজ্ঞানীরা জীবের বিবর্তন সম্পর্কে ধারণা ও ফসিল অধ্যয়ন করেন। এই ছিল তোমার এই ভিডিওর সমস্ত প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।